সাফল্যের গল্প কখনো সরাসরি বোর্ডরুম থেকে শুরু হয় না, তা শুরু হয় বাড়ির চার দেওয়ালের মধ্যে থেকে। কিছু অসমাপ্ত স্বপ্ন, কিছু অদেখা দুঃখ আর অনেকটা ডিটারমিনেশন নিয়ে আমরা এসেছি আজ এমন একজনের বাড়ি যিনি শুধু বোর্ডরুমের বিজনেস ব্যালেন্স শিটের পরিধির মধ্যেই নিজেকে আবদ্ধ রাখেননি। গণ আন্দোলন থেকে সিনেমা, রাজনীতি থেকে সাহিত্য, সব ক্ষেত্রে নিজের আলাদা আলাদা পরিধি তৈরি করেছেন। Welcome to Breakfast to Boardroom, a journey from emotion to execution, from struggle to success. এখানে আমরা শুধু অ্যাচিভমেন্টের কথা বলবো না, আমরা বলবো ফেলিয়ার, রিজেকশন, কামব্যাক আর রেজিলিয়েন্সের গল্প। আমরা এসছি প্রীতিময় চক্রবর্তীর কাছে। প্রীতিময়দা, অনেক পরিচয় দেওয়ার জায়গা আছে। আপনি কে, আপনি কি করেন, আপনি নিজেই বলুন। আমি বোগাস, আই এম জিরো। এন্ড অফ দ্য লাইফ এসে বুঝেছি আই এম নাথিং বাট আ জিরো। বাট তাতে আমার কোনো আপত্তি নেই। জিরো টু মি, জিরো ইজ এ নাম্বার। সো অনেক কিছু করেছি, অনেক চেষ্টা করেছি, প্রচুর ফেলিয়ার্স, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আমার ফেলিয়ার্সগুলো আমায় শিখিয়েছে, আমার ফেলিয়ার্সগুলো আমাকে অনেকটা ম্যাচিওর করেছে। আর যদি খুব ইজি সাকসেস হতো জীবনে, তাহলে পরে এই ম্যাচিওরিটি আমার হতো না। আমি জানি না আমি ম্যাচিওর কি না এখনও, বাট ইয়েস, অ্যাজ ফার অ্যাজ মাই লাইফ গোজ, আই এম ইন দ্য এন্ড অফ দি, প্রবাবলি ইন দি এন্ড অফ দি ইনিংস। অসুখে বিসুখে, জরায় জীর্ণতায়, দুর্বলতায়, বয়সে, সব মিলিয়ে আমি একটা ভেঙে পড়া মানুষ। তাও তো এখন চালিয়ে যাচ্ছি। আপনি অন্টারপ্রেনার, আপনি অন্টারপ্রেনার নয়, এই অন্টারপ্রেনার ইত্যাদি এই শব্দগুলোর সঙ্গে আমার একটা বিরোধিতা আছে। কারণ হু ইজ অ্যান এন্টারপ্রেনার অ্যান্ড হু ইজ নট? একজন এন্টারপ্রেনার সে তার জীবনের অভিজ্ঞতাগুলোকে এক জায়গায় করতে পেরেছে কিনা। আমি পেরেছি। আমি আমার অভিজ্ঞতাগুলো একের পর এক তোমায় বলতে পারি, which will take long hours to speak. আমার প্রথম জীবনে শখ ছিল ফটোগ্রাফার হব, ফটো জার্নালিস্ট হব। সেটা চেষ্টা করেছিলাম, করতে করতে স্টেটসম্যান অবধি পৌঁছে গেছিলাম। তখনকার দিনে দি স্টেটসম্যান ওয়াজ দ্য টাইগার অফ দি মিডিয়া। সেখানে গিয়ে আমি প্রমাণ করতে পারলাম যে আমি খুব খারাপ ফটোগ্রাফার, আই এম আ মিজারেবলি ব্যাড ফটোগ্রাফার। এবং সেই চাকরিটা হলো না, কিন্তু প্রচুর ভালো ভালো বন্ধুবান্ধব পেলাম। এই আজকের খুব ডার্কসাইটে ফটোগ্রাফার অশোক মজুমদার, চিফ মিনিস্টারের পার্সোনাল ফটোগ্রাফার। অশোক, কাজল পট্টনবিশ, রিটায়ার্ড ফ্রম হিন্দু, বিকাশ দাস, এপি, এখনও বোধহয় এপি অ্যাসোসিয়েট প্রেস, এরা আমার বন্ধু হলো, আজও রইল। মানে উই আর স্টিল ভেরি ভেরি থিক। অশোক আর আমি তো মনে আছে ওই সময় এক ঠোঙা মুড়ি কিনতে পারলে একজন আরেকজনকে অফিসের ফোন থেকে ফোন করতাম। তখন মোবাইল ছিল না, মুড়ি জোগাড় করেছি, চলে আয়। অশোক মূলত জোগাড়ই করতো, আমার ঠিক এত জোগাড় যন্ত্র ছিল না, আমি কিনতাম। আচ্ছা, তো সেই মুড়ি ভাগ করে খেতাম আমরা, তাতেই সারাদিন চলতো। আর মদ খেতাম ওই অবাঙালি মেয়ের বাবা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য সতেশ ম্যানের ফটোগ্রাফার খুঁজতো। হ্যাঁ, তো সতেশ ম্যানের ফটোগ্রাফার হিসেবে অন্য বন্ধুরা বিকাশ কাজল টাজল এগোতো না, বসকে খুব ভয় পেত, আমিও বসকে ভয় পেতাম, সমীহ করতাম। তারপরে তারা আমাকে, আমি এগোতাম, মানে ফ্রন্ট ফেস্টে আমি ছিলাম, অ্যাডভান্স নিয়ে। এরকম অনেক ঘটনাও ঘটেছে, অ্যাডভান্স নিয়ে খেয়ে ফেলেছি আমরা। তারপরে ধরা পড়লাম,
মেয়ের বিয়ে কোনো কারণে ফেঁসতে গেল, ভদ্রলোক আমার পেছনে দৌড়তে শুরু করলেন অ্যাডভান্স ফেরত, আর উনিও স্টেটস প্যানে লিফট দিয়ে ওঠেন, তো আমি সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে যাই। এরকম বেশ কিছু ছিল। অ্যাডভান্সের টাকা শেষ হয়ে অ্যাডভান্স তো গেছে, এবং এরকম করতে করতে বস জেনে গেলেন। বস জেনে যাওয়াটা আমার পক্ষে খুব দুর্বিষহ ছিল। বস আমার নম্বর দিতেন, নট এজ এ ফটোগ্রাফার বাট অ্যাজ আ ম্যান, অ্যাজ আ ব্রাদার, মোর অফ অ্যাজ আ ব্রাদার। মানে উনি এমনই একজন মানুষ ছিলেন যে ওনার মৃত্যুর আগে ওর যখন ক্যান্সার ধরা পড়লো, উনি ডিকটাম দিয়েছিলেন যে ওর চিকিৎসার যে সমস্ত কাজকর্ম থাকবে, ডাক্তার ইত্যাদি, সেগুলো আমি দেখব। কে ছিলেন তখন? সুব্রত ভট্টনাবিশ, ভেরি ভেরি ফেমাস পার্সন, ভেরি ভেরি ফেমাস পার্সন। যাই হোক, তো ওকে একদিন হসপিটাল নিয়ে যাওয়ার সময় আমিও বুঝতে পারছিলাম যে ওনার সময় হয়ে এসছে। বললাম শেষ প্রশ্নটা করে ফেলি, চাকরিটা দিলেন না কেন বলুন তো? উনি এরকম করে তাকিয়ে আমার দিকে বললেন, কেন ভালো নেই? এটা ফটোগ্রাফারের তুলনায় তুমি অনেক বেশি ভালো আছো আর্থিকভাবে। বললাম হ্যাঁ, সচ্ছলতা অনেক বেশি, কিন্তু আপনি তো চাকরি দেননি কেন? বললেন তুমি এত খারাপ ফটোগ্রাফার ছিল না, তোমাকে ঠিক হজম করা যেত না। আমি এই সমস্ত অসম্ভব সৎ মানুষের সঙ্গে কাজ করেছি, যিনি মৃত্যু মুখে যে হাসপাতাল নিয়ে যাচ্ছে তাকে বলতে পারে তার ভালোটা কি, তার খারাপটা কি। আজকাল এসব বলে না। এগুলো থেকে অভিজ্ঞতা সঞ্চয়। হ্যাঁ, আজকাল তেল দেওয়ার জামানা, সবাই সবার চটি চাটছে। এখন আর হয় না, আমাদের সময় অবধি হতো। আমি আর শ্রেণিক শেঠ, another very good friend of mine and a fabulous photographers of our time. Shrenik Sheth is a man who had covered first from India the Prudential World Cup, first World Cup. আচ্ছা, ওর সেই বিখ্যাত ছবি কপিল দেব প্রাইজটা সারা পৃথিবীতে ছাপা হয়েছিল। সে সময় সিন্ডিকেট ব্যাংক সম্ভবত পুরনো নকশালপন্থীদের রিহ্যাবিলিটেশনের জন্যে মুখে না বলে কায়দা করে 15,000 টাকা করে ধার দিচ্ছিল। আমি নিয়ে নিয়েছিলাম, দিতে পারিনি। অ্যাচিভমেন্ট তো আপনার অনেক। এটা কি অ্যাচিভমেন্ট না? ওই বার হড়কে পড়ে খানিকটা ওটা ওই সেই বাঁদরের গল্পটা ছিল না, তেল মাখা গাছে উঠছিল, খানিকটা সেরম। না, যখন আমি একটু বলি, যখন আমি দেখি যে রাজভবনে মুখ্যমন্ত্রী এসে আপনার সঙ্গে কথা বলছেন, আবার ভিক্টোরিয়ার একটা কথা বলি, আমাদের এই মুখ্যমন্ত্রী কিন্তু আমার সাথে ওনার রাজনৈতিক মিল খুব একটা নেই, কিন্তু ভদ্রতার দিক থেকে, সৌজন্যের দিক থেকে এ মহিলার কোনো তুলনা হয় না। এর কোনো দিন এই ভুলটা করেনি যে পাবলিকলি অপমান করে দেওয়া বা অপছন্দটা দেখানো, আমার সাথে কখনো করেনি, কোনো দিন না, নেভার। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু হার। আপনি তো প্রধানমন্ত্রীর প্রাইভেট পার্টিতেও তো গেছেন। হ্যাঁ, একবার গেছি, ডেকেছেন, গেছি। ভিক্টোরিয়াতেও? হ্যাঁ, ও ভিক্টোরিয়াটা তো আমাকে দায়িত্ব দিয়েছিলেন। তার কি অভিজ্ঞতা? তখনই তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমি নিয়ে গেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করতে। পদ্মশ্রী হয়েছে রিসেন্টলি। আচ্ছা, সেটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী সেই প্রথম আলাপ? প্রথম আলাপ, অদ্ভুত আলাপ। আমি বলেছিলাম যে ও আমাদের 1 নম্বর নায়ক, বুম্বাদা আপকো কौन नहीं पहचानता है। হি ওয়াজ ব্রিফড আই গেস, বাট প্রসেনজিৎ নিজেও খুব ঘাবড়ে গেছিল, প্রতিমা দায় কী হচ্ছে এসব। তো ন্যাচারালি সবার পক্ষে এটা খুব এম্বারাসিং, আবার খুব গর্বের। আর প্রসেনজিৎ তো এই গর্ব পেতেই পারে। বাংলায় দাঁড়িয়ে যদি কেউ প্রসেনজিৎকে, জিৎকে বা দেবকে বা ঋতুপর্ণাকে রেকগনাইজ না করে, আজকের সময়টা কিন্তু অন্য কিছু ডিম্যান্ড করে। এখন আর বাংলায় দাঁড়িয়ে বাঙালির হিরো এসবের কোনো দাম নেই। এখন বাংলায় দাঁড়িয়ে বা মহারাষ্ট্রে দাঁড়িয়ে বা কেরালায় দাঁড়িয়ে বলতে হবে ভারতবর্ষের বিখ্যাতকে। সে রাস্তা আমাদের পরমব্রত খুলছে, যিশু খুলেছে, শাশ্বত খুলছে, টোটা খুলেছে। আমাদের ছেলেপুলেরা কিন্তু পিছিয়ে নেই। একটা সময় আমাকে মহেশ ভাট বলেছিলেন যে তোদের লজ্জা করে না, এককালে বাঙালি চালাতো সিনেমা, গান, সঙ্গীত, নায়ক সবই তো বাঙালি ছিল। যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, যে আপনি বলছেন যে আপনি অত সফল নন। না, সফলতা তো এভাবে বিচার হয় না। আপনি কটা বাড়ি করলেন আর আপনার কটা গাড়ি আছে, এটাই যদি সফলতার হয়, তাহলে সুদীপ্ত সেন সবচেয়ে সফল, গৌতম কুণ্ডু আরও সফল।
সে তো রোলস রয়েস কিনেছিল একটা। এটা সফলতা নয়। মেটেরিয়াল লাইফ সফলতাকে কোনোভাবে সাপোর্ট বা বিদ্রোহ করে না। সফলতা বলতে আমি বুঝি যে কতটা তুমি অভিজ্ঞতা অর্জন করতে পারলে, কতগুলো সঠিক মানুষের ভালোবাসা তুমি পেলে। সম্প্রতি আমার মেয়ের বিয়েতে আমি হাতে হাতে প্রমাণ পেলাম যে আমি যাদের চেয়েছিলাম সবাই এসছে। মনোজ বাজপেয়ী এসছেন, সুধীর মিশ্র 3 দিন ধরে পড়েছিলেন আমার মেয়ের বিয়ে দেবেন, এবং যত কল আসছিল বলছিল মেরা ফ্যামিলি মে শাদি চল রা হ্যায়, বাত নেই করেগা। এটা হচ্ছে খানিকটা সফলতা। অ্যাকসেপ্টেন্স বাই দি মাস অফ ডিফারেন্ট অ্যাঙ্গেলস। এই ছবি তোলার আগ্রহ কিভাবে, মানে ফটোগ্রাফার হওয়ার চেষ্টা করলেন কেন, চিন্তা ভাবনা এলো কেন, স্বপ্ন এলো কেন? এই প্রশ্নটা আমাকে কেউ করেনি, কেন জানি না। মানে একটা ক্যামেরার সাথে বন্ধুত্ব করার প্রবণতা আমার মধ্যে ছিল। আমি শুনেছি এক সময় আমার বাবা খুব ভালো ছবি তুলতেন। তারপরে আমি যখন ছবি তোলা শুরু করলাম তখন আমরা বাড়িতে আমি ডাকরুমও বানিয়েছিলাম, ছবি বানানোটাও শিখেছিলাম, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণ সব মিলিয়ে আমার মনে হয়েছিল আমি একটা ফটোগ্রাফার হই। তার পেছনে বোধহয় একটা কারণ আছে যেটা বলা খুব লজ্জার। আমি পড়াশোনায় এত খারাপ ছিলাম না যে আমার পক্ষে আর কিছু করা সম্ভব ছিল না। এই ছবি টবি তুলে তখন তো এসব এত ভালো ক্যামেরা ছিল না, ওই একটা অ্যাপারচারটা ধরে একটা 5.6 দিলে সব ছবি মোটামুটি উঠত। এই করে আর একটা ওই অ্যাকশনের প্রবণতা ছিল, যে জন্য ফুটবল খেলা ইত্যাদি ইত্যাদি আমার বেশি প্রিয় সাবজেক্ট ছিল ছবি তোলার জন্য। পুলিশের লাঠিচার্জ, দারুণ দারুণ ছবি ছিল আমার। সেই কারণে ফটোগ্রাফার হতে গেছিলাম। আমার মনে আছে আমি একবার, তখন আমাদের স্টেটসম্যানে এটা 3rd পেজ ছবি বেরোতো, নিউজ পিকচার বলা হতো। আমি একদিন সারাদিন ঘুরে রাজভবন ঠাজভবন গাড়ি ঠাড়ি এসব রেখে ঠেকে একটা পুরো রিল জ্বালিয়ে এলাম। রিলটা স্টেটসম্যান দিত, তাই জ্বালাতে অসুবিধা হতো না। পুরো রিল জ্বালিয়ে ঠালিয়ে এসে বসকে দিলাম সন্ধ্যেবেলা। বস দেখে বললেন এই জল ছবিগুলো কার তোলা? তো আমি চুপ। তো পাশ থেকে একজন বললেন প্রীতিময়ের, ফেলে দিলেন ডাস্টবিনে। তার 2 দিন পরে একদিন সকাল থেকে বস নেই, অফিসেই নেই। সন্ধ্যেবেলা ফিরেই ডাকরুম ঢুকে গেলেন। নিজের থেকে বেরিয়ে এসে এই ভেজা নেগেটিভটা আমায় দিয়ে বললেন, দেখো এক্স্যাক্টলি আমার ছবিগুলো ওনার অ্যাঙ্গেলে তোলা। আহা, বস মানে শিক্ষক, সেই শিক্ষক নেই। বস মানে এখন এই তোকে মেরে দেবো, বা তুই আমার এই পার্সোনাল কাজটা করে দে, বা ইত্যাদি ইত্যাদি। এটা দেয়ারফর ফটোগ্রাফিটা আমার হলো না। এবং তারপরেই আমার একটা খুব বড় রিস্ক নেওয়া, পার্পল স্টুডিও বানানো। কারণ তখন মন বলছিল যে আমায় এমন কিছু করতে হবে যেটা থাকবে, রিয়েল সফলতা যেটা থাকবে, যেটা আমার মৃত্যুর পরেও লোকে বলবে যে যদি আমার নাতিরা বেঁচে না দেয় রাজ কাপুরের নাতিদের মতন। পার্পল স্টুডিওটা আছে, পার্পল স্টুডিওটাকে লোকে শ্রদ্ধা করে, কাজ করে, ভালো কাজ হয়। এখন বাংলা সিনেমার এত খারাপ অবস্থা বলে আমাদের খারাপ কাজ হয়, কিন্তু আবার যদি কোনোদিন অবস্থা ঠিক হয় আমাদের ভালো কাজ হবে। উই আর রেডি টু ইট। এই প্রথম জীবনে এটা কিছু করলাম যেখানে আই ক্যান সে আই এম রেডি টু ইট, আই এম রেডি টু ফেস দি মার্কেট, আই এম রেডি টু ফেস দ্য চ্যালেঞ্জ, আই এম রেডি টু ফেস দি অ্যাটমসফিয়ার। যে লোকটার মেধা আছে তার কাছে চ্যালেঞ্জও যেতে খানিকটা ভয় পায়, ওকে পায় না, আমাকে ভয় দেখাতে আসে রোজ, এভরি মর্নিং। এবং আমি ভয় পেয়ে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করি, আবার লড়াই করি, আবার রাত জাগি। সফলতা প্রসঙ্গে তুই বলছিলি না যে বাড়িতে, আসলে একজন এন্টারপ্রেনার সে সফল হয়েছে কিনা তার যদি কোনো মাপকাঠি বার করতে হয়, তাহলে একটা অন্যতম মাপকাঠি হচ্ছে যে কত রাত ঘুমোয়নি, ঘুমোনোর ভান করেছে, পাশে স্ত্রীও বোঝেনি যে মালটা ঘুমোচ্ছে না। আমার স্ত্রী বোঝে, যাই হোক অনেক দিন ছিনে তো। আর দ্বিতীয়ত যে কত মানুষের সঙ্গে থেকে গেছে,
আমি সফল কিনা প্রমাণ হবে আমার মৃত্যুর পর দিন বা মৃত্যুর দিন। এই সফলতাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ, যে আমি মরে গেলে লোকে আসবে। আমি সবাইকে বলেছি, আমার কলিগদের, পরিবারকে, যে ভাই আমি মরে যাই, মরে তো যাবই, মরে যাই, তাহলে সাদা ফুলটা আনবেন না দয়া করে। ছবি তোলার গল্প শুনলাম, কিন্তু আপনি বইও লেখেন, ড্রাগনের দেশে কলম যুদ্ধ। এটা কি বিষয়টা? অলিম্পিক আমাকে শ্রদ্ধেয় অশোক দাশগুপ্ত একবার একটা সুযোগ দিয়েছিলেন। তখন আমি চীনেই থাকি। চীন অলিম্পিকের সময় অশোকদা বলেছিলেন, তোমার তো সাংবাদিক হওয়ার ইচ্ছা আছে, ইচ্ছে ছিল, তো সেটা পারলে না, তোমার একটা সুযোগ দিতে পারি। কি দাদা? বললে চীন অলিম্পিকটা কভার করবে আজকালের জন্য। আমার কাছে মনে হয়েছিল যে আকাশ ভেঙে পড়লো আমার সামনে। কি বলছে লোকটা? অশোক দাশগুপ্ত বলছে, নান। আমি বললাম, হ্যাঁ দাদা করবো, নিশ্চয়ই করবো। তখন মনে আছে বন্ধু সুজন চক্রবর্তী, ও ছিল, এমপি ছিল। সুজনকে যোগাযোগ করা হলো যে দিল্লিতে আমার কার্ড রেডি হয়েছে, একদিনের মধ্যে আসতে হবে। সুজন ফ্লিউ, হি কেম। আচ্ছা, এইসব ছেলেপুলেও ছিল। এরকম উপকার আমি ববির থেকেও পেয়েছি। আচ্ছা, টেরিফিক, মানে ভাবা যায় না। কুণালের থেকে পেয়েছি। এটা শুধু সিপিএম বলে না, রাজনীতি যারা সঠিকভাবে করেন না, তাদের মধ্যে মানুষ থাকে, একটা হিউম্যান বিইং থাকে। তো এই 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 সময় কি এটাই আপনি ছবি সেই তুলেছেন? সময় আমি অলিম্পিকটা কভার করি। এবারে ইন্টারেস্টিং গল্প আছে। আমার অলিম্পিক কভার হয়ে যাওয়ার পরে একটি ছেলে আগরপাড়ায় থাকে, ওর নাম শান্তনু। ও আমাকে একটা এরকম একটা কার্ডবোর্ডের মলাট দেওয়া একটা বই, মানে অ্যালবাম মতো, তাতে আমার সমস্ত লেখা পেস্ট করা, হ্যাঁ, আমাকে উপহার দিল। ও বললো যে ও কী লিখেছিল, আমি বইটার কোথাও একটা মেনশন করা আছে। হ্যাঁ, আপনার অসাধারণ প্রতিবেদন আপনাকেই উপহার হিসেবে দিলাম। উপহারটা সামান্যই, কিন্তু অবশ্যই স্মরণীয় ও স্মৃতিমধুর। আশা করি সানন্দে গ্রহণ করবেন। শ্রদ্ধা ও ভালোবাসা সহ শান্তনু নাগ। ওটা দিল। আমার স্ত্রী খুব যত্ন করে এটা রেখে দিয়েছিলেন। আচ্ছা, এবং এই সম্প্রতি আমাদের বাড়ি পরিষ্কার হচ্ছিল, সেই সময় স্ত্রী এটা বার করে দিলেন। এবং তার সাথে বিখ্যাত সাংবাদিক তখনকার দিনের SMN আব্দির লেখা একটা আর্টিকেল অন মি অন সাউথ চায়না পোস্ট। মাইন্ড ইউ, অন সাউথ চায়না পোস্ট, নো স্মল প্লেস। তারপর এটা পেয়ে আমার মনে হলো যে শান্তনুকেও স্মৃতিতে থাকা উচিত। ওই তো সত্যি ভালোবাসতো আমায়। সেটা কোথায় আছে আমি জানি না, যদি কেউ ওকে খুঁজে দিতে পারে আমি খুব আচ্ছা, খুশি এটার হব। সাথে যোগাযোগ নেই? একেবারে নেই। বইটা বেরোনোর পরেও কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, এত সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে, কিন্তু somehow জানি না, ও নিশ্চয়ই ব্যস্ত আছে। আমাদের এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় যাবে, আশা করি যদি দেখে, হ্যাঁ, যদি ও আগরপাড়ার ছেলে, ওর নাম শান্তনু নাগ। তারপরে যাই হোক, তখন এই বইটা বেরোলো। এটা কমপ্লিটলি যে লেখাগুলো ছাপা হয়েছিল তারই একটা সম্মিলিত আচ্ছা রূপ। কিন্তু ছবি তোলার আগ্রহ তো এখনো বোধহয় রয়েছে আপনার বাড়িতে। আমি দেখতে পাচ্ছি অনেক না, এই ছবিগুলো কোনোটাই অনেস্টলি আমার তোলা না। রবিশঙ্করজির ছবি তুলেছে আমার বিশিষ্ট বন্ধু অমিত ধর। আজকালে আমরা ফটোগ্রাফার হিসেবে একসাথে কাজ করেছি। উই আর স্টিল ভেরি গুড ফ্রেন্ড। অমিতই সাজিয়েছে ঘরটাকে। এইটার এটা কি দুটো তানপুরা নিয়ে উনি প্র্যাকটিস করতেন। আচ্ছা, উনি খুব রেয়ার ছবি। আরে বাবা, ভীষণ রেয়ার ছবি। ছবি যেহেতু আমাকে টানে, সেহেতু আমি নানাভাবে ছবিকে আমার সাথে রাখার চেষ্টা করি। আমার প্রিয় লোকদের ছবি, আমার আদর্শের লোকদের ছবি। এই ছবিটা দেখ, এটা শক্তিদার ছবি। এটা অমিতের তোলা। অমিতের আর্কাইভ খুঁজতে খুঁজতে ছবিটা পেরোই। শক্তিদা একদিন আনন্দবাজার থেকে বেরিয়ে খালাসিটোলা যাচ্ছেন। আচ্ছা, সেই সময় ওনার কি মনে হলো, কাকে খুঁজতে CSC অফিসে ঢুকে পড়লেন। কাউকে কোনো প্রশ্ন নয়, কিচ্ছু নয়। তখন তো টেলিভিশনের জামানা না যে চিনবে, লোকে চেনেও না। গেল কি আর টেবিল ফাঁকা করলেন, এই ওর বসলেন। আসলে ওর ভেতরে একটা কবিতা কাজ করছিল, ওটা বসে লিখে ফেললেন। লিখে বললেন, চল, যাবি না? তোরা তো দেরি করছিস কেন? তো দেখলাম যে এই ছবিটা তো আমাকে থাকতেই হবে। আর প্রচুর
অশিক্ষিত বাঙালি আমার কাছে আসে, তাদের সব MA BA সব ডিগ্রি ঠিগ্রি আছে, তারা প্রায় বলে, আমার স্ত্রীকে বলে তোর শ্বশুরের ছবি কিনা, আমায় বলে তোর জ্যাঠামশাই কিনা। মানে বাঙালি যে কি চূড়ান্ত অশিক্ষিত, বাঙালি শক্তিকেই চেনে না। মেসিকে চেনে, সেটা ঠিক, সেটা একটা ইতিহাস এখন। হ্যাঁ, বাঙালির যে কখন কাকে চিনবে কখন কাকে চিনবে না, এই লোকটা আমার বড় প্রিয় লোক ছিল। এই লোকটা প্রতি বছর একবার করে কলকাতা আসতেন, তেজেনের ফাংশনে বাজাতেন। আর তেজেন বিং মাই ওয়ান অফ দ্য বেস্ট ক্লোজেস্ট ফ্রেন্ড, তেজেন আমায় নিয়ে যেত, আমরা আড্ডা মারতাম। তো এক বছর আমার মনে হলো, আমি কখনোই কারোর সঙ্গে ছবি তুলিনি, টু টেল ইউ অনেস্টলি, আমার সঙ্গে মিস্টার বচ্চনের ছবি আছে কিনা আমার খুব ডাউট আছে। উনি নিজেও জিজ্ঞেস করেছিলেন একবার, স্যার হোকা একটু তো আই। তো আমার মনে হলো যে আমি জ্যাকি রেসার ছবি তুলব, তখন বুঝিনি লোকটা চলে যাবে সে বছর। মানে আপনার এই ফ্লোরে কিন্তু আপনার ছবি একটাই রয়েছে, তাও এরকম ন্যাচারালি আমার তো নিজের ছবি দেখানোটা আমার কাজ নয়, তাহলে পুরো বাড়িটাই ছবি দিয়ে মরে ফেলতে পারতাম। আমার কাজ ছিল যে আমি যাদের ভালোবাসি তাদের ছবিগুলো আমি ওয়েল প্রিজার্ভ করতে পারলাম কিনা। মাদার টেরেসার ছবিটা, মাদারের ছবিটা আমার স্ত্রী একটা সময় বোধহয় মাদারের সাথে কাজ টাজ করেছে। এই ছবিটা ছিল সুনীল দত্ত তোলা, সুনীল দত্ত বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন আমাদের সময়। সুনীলদা অসুস্থ অবস্থায় ফোন করে বলেছিলাম, সুনীলদা মাদারের ছবিটা আমার দেবে। তা আমি সুনীলদার থেকে ছবিটা জোগাড় করি। এটা কলকাতায় তোলা ছবি, কলকাতায় তোলা ছবি। এবং সুনীলদা ছিলেন মাদারের অসম্ভব প্রিয় লোক। সুনীলদা কখনো বলেননি যে উনি মাদারের পরিচিত ছিলেন। MF হোসেনের ছবি, এটা হোসেন সাহেব, আমার এক RSS বন্ধু আমার বাড়ির পার্টিতে এসে বলেছিল হুসেনের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলবো না। আমি তার কার সঙ্গে তুলবে ভাই? আচ্ছা, না, হুসেনের সঙ্গে তুলবো না। মানে তোমাদের প্রত্যেকটি হিন্দু লেখক তো হচ্ছেও বেশি দুশ্চরিত্র। ও তো খালি মাধুরীর ছবি এঁকেছে, আর তো কিছু করেনি। তোমরা যে কি করে বেড়াও, তো আমার সেই RSS এর বিখ্যাত লোক এবং প্রফেসর অধ্যাপক মানুষ, আমার অসম্ভব প্রিয় আমার পাপা। কিন্তু RSS এরও তো ওপরের তলে আপনার যোগাযোগ বন্ধুত্ব ভালোই আছে। যোগাযোগ না, আমার সঙ্গে কারো আমি যোগাযোগ রাখি না, আমি বিশ্বাস করি না ওটায়। আমার সঙ্গে বন্ধুত্ব ছিল রাজনীতিকদের মধ্যে, নিশ্চয়ই আমি এটা আমাকে বলতেই হবে, সেটা সুভাষ চক্রবর্তী। দি বেস্ট ম্যান আই হ্যাভ সিন ইন মাই ক্যারিয়ার হু ওয়াজ আ পলিটিশিয়ান। আমি দেখেছি জ্যোতিবাবুকে, আমি খুব ঘনিষ্ঠ ছিলাম। আমি সুভাষদার ভক্ত ছিলাম। আপনি রাজনীতি করতেন না? CPM রাজনীতি করার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আপনার এটা রাজনৈতিক না, আমি নকশালবাড়ি রাজনীতি করতাম, কেন করবো? নিশ্চয়ই করতাম, আজও পারলে করবো, শরীরে জোর নেই তাই। এখন তো আর অস্তিত্ব আছে? অফকোর্স আছে। বিপ্লবীদের অস্তিত্ব নেই হয় নাকি? সারা পৃথিবীতে আছে, ভারতবর্ষে তো আছেই। আমি ভোট দিই না, আমি ভোট বয়কট করেছি। একবার ভোট দিতে গেছিলাম, সেও এক অদ্ভুত। আমার মেয়েটা তো আমার ভীষণ ঘনিষ্ঠ, ও প্রথমবার ভোট দেবে, ও দাবি করলো বাবাকে যেতে হবে। তো বাবার বিপ্লবী ইমোশন ভেঙে চুরে চুরমার হলো, আমি গেলাম, একবার ভোট দিলাম। আপনি এই গণতান্ত্রিক কাঠামোয় বিশ্বাস করেন? না, গণতন্ত্র বলে কিছু হতেই পারে না। গণতন্ত্র তো সোনার পাথর বাটি, কিছু নেই। কিন্তু এই যে ভোট, এইসব সব তো আমরা জানি না ভোট কিভাবে হয়। ভোট হয় না ভোট করানো হয়? ভোটটা তো আমাদের দেশে করানো হয়। একসময় CPM করাতেন, এখন এনারা যারা আছেন তারা করান, ওদিকে মোদি করান, সবাই ভোট করান। কিন্তু এদের মধ্যেও কিছু ব্যক্তি বিশেষ আছে যাদেরকে সত্যি শ্রদ্ধা করা যায়। ধর CPM-এ যারা ভোট করাতেন তাদের তো মাস্টার ছিল সুভাষদার থেকে ভালো পশ্চিমবঙ্গ ভোট কেউ বুঝতো না। কিন্তু মানুষ হিসেবে সুভাষদা এরা অসম্ভব ভালো মানুষ ছিলেন। মমতা ব্যানার্জি, জানি না তোদের সঙ্গে কী খাতির, আমার সঙ্গে যেহেতু কোনো কাজকর্মে যোগাযোগ নেই, আমার সাথে ওনার খাতিরটাও একটু বেশি বা শ্রদ্ধাটাও। আর অপূর্ব মানুষ, কোনো প্রয়োজনে যদি কেউ ওর অবধি পৌঁছে যেতে পারে। এখন হয়েছে ওর এত চামচা হয়েছে, ওর কাছে পৌঁছানো যায় না। ওর কাছে পৌঁছে গেলে কিন্তু প্রবলেম সলভ। মোদিও তাই। সুমিতা, আমি রেডি। আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করার কথা তখন আটকে গেলাম।
সেটা হচ্ছে যে আপনি তো লেখালেখি করছেন, আর কি লিখছেন? তোর জন্মের আগে থেকে লিখি আমি। আগামী দিনে কি লেখালেখি করছেন বা কি বই? আমার এখন তো এই বইটা বেরোনোর পরে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি আমার একটা বায়োগ্রাফি লিখতে। ওই দীপ প্রকাশনের দীপ্তাংশ আছে, ও পেছনে পড়ে রয়েছে, তোমায় লিখতেই হবে। বায়োগ্রাফি লেখাও তো সহজ নয়, আমার মতো লোকের বায়োগ্রাফি নিজে লেখা, মানে বায়োগ্রাফি ইজ অলওয়েজই নিজে লেখা। প্রচুর জায়গায় ডজ করতে হচ্ছে, ডিভলিং করতে হচ্ছে, এবং সেইটা করতে করতে অনেকটা এগিয়েছে বইটার, অনেকগুলো পাতা এগিয়েছে, এডিটের কাছে গেছে, কিন্তু আরও লিখতে হবে। এর মধ্যে আপনার আন্দোলনের কথা লেখা আছে? হ্যাঁ নিশ্চয়ই, অবভিয়াস। মানে আমি শুরু করেছিলাম গণ আমার আন্দোলন নয়, মানুষের আন্দোলন। আপনি যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেগুলো রয়েছে? হ্যাঁ নিশ্চয়ই আছে ওমা, সেটাই তো আমার জীবনের একটা বিরাট অংশ। সেটা বাদ দেবো কেন? আর বাদ দেবোই বা কার ভয়ে? যাদের ভয় পেতাম তারা তো যা যা শাস্তি দেওয়া দিয়ে দিয়েছে, আর তো ভাবার কিছু নেই। আচ্ছা, দুঃখের হয় এখনও কেউ কেউ মানে তারা একটু নিরেট, এরা মানে মানুষ তো এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। ধর আমার বাড়িতে একজন কোনো পলিটিক্যাল লিডার এলে, ধর বিজেপি নেতা এলে, কেউ কেউ বলে আমি নাকি বিজেপি হয়ে গেছি। সিপিএম লিডার এলে বলে এ তো সিপিএমই ছিল। মানে তারা সিপিএম এবং নক্সালাইট রাজনীতির যে আদর্শগত ফারাক এটাই বোঝে না। এরা সব বলে বলে খুব মজা পায়, এবং তারা পাওয়ারফুল লোক, তাদেরকে তাদের চেয়েও বেশি পাওয়ারফুল লোক তাদের দলের হ্যান্ডেল করতে পারে না। আমি তো এখানেই অবাক হচ্ছি যে আপনি যে নিজেকে এখনো দাবি করছেন আপনি নকশাল মানসিকতার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যে মানুষটা একসময় নকশালবাড়ির রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়েছে, আদর্শকে বিশ্বাস করি, তার পক্ষে বেইমানি করা সম্ভব, কিন্তু তার পক্ষে ভুলে যাওয়া সম্ভব না। আই ক্যান বিকাম পূর্ণেন্দুদা, বাট আই ক্যানট বিকাম এনিবডি এলস। আপনার মুখে 3বার আমি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মানুষ শুনলাম, আপনার কাছে 3বার আমি শুনলাম নরেন্দ্র মোদী ভালো মানুষ। কেন? জ্যোতিবাবু ভালো মানুষ, সুভাষদা ভালো মানুষ, বুদ্ধদা সম্পর্কে আমার অগাধ শ্রদ্ধা আছে। যদি আবার ওই সিপিএমের মাতব্বররা তারা বলে আমি নাকি বুদ্ধ বিরোধী, যেরকম তৃণমূলের কিছু মাতব্য রয়েছে তারা বলে আমি নাকি নকশালবাদী চিন্তা ভাবনা নিয়েও আপনি তৃণমূল, বিজেপি, নকশালবাদী চিন্তা ভাবনাটা তো ইট ইজ সামথিং, এটা হিমালয়ের চূড়ান্ত। আচ্ছা, আপনাদেরকেই কি আরবান নকশাল বলা হচ্ছে? না না না, জি, এই এক নতুন গল্প অরুন্ধতী পেতেছে এটা, না? এই আরবান নকশালটা বলা বিজেপির নেতারা আরবান নকশাল, না না, এটা আরবান নকশাল বলার মতো বুদ্ধি এবং শিক্ষা বিজেপির নেতাদের আছে বলে আমি বিশ্বাস করি না। আই এম ক্লিন অ্যাবাউট ইট অন ক্যামেরা। অশিক্ষিত আরবান নকশাল কাকে বলে কোত্থেকে বলবে? ধর, এটা মূলত অরুন্ধতির একটা লেখায় ছিল, আর এরা অরুন্ধতিকে কপি করে। এরা এবং অরুন্ধতি এই বিষয়গুলো বিস্তারিত থাকবে আপনার লেখায়? অফকোর্স, পুরোটা ডিটেলে। আপনার ব্যক্তিগত জীবন, মানে আপনার প্রেম, আপনার খানিকটাও থাকবে। প্রেমটা তো করেইছিলাম, সংসার করেছি। মানে এসবের মধ্যেও প্রেম করার সুযোগ পেয়েছেন? এসবের মধ্যে পাইনি, জাস্ট ইমিডিয়েট আফটার দ্যাট। আচ্ছা, জাস্ট তখন একটা ফ্রাস্ট্রেশন, তখন বোধহয় একটা সঙ্গেও খুঁজছিলাম। আচ্ছা, মানসিকভাবে চলে এসেছি, বিপ্লব হয়নি, পার্টি ভেঙে গেছে, চারুবাবু নেই, চারিদিকে নেতাদের বিভিন্ন রকম থিওরি, আজিজুল্লাহ জেলে, ওটা একটা বিরাট লোক ছিল আমার জীবনে। আজিজুল্লাহ তখনও জেলে, তখন সিপিএমের অত্যাচার সহ্য করছে জেলে। জেলে তো সিপিএমই ওর কিডনিটাকে নষ্ট করেছে, এটা ফ্যাক্ট, কংগ্রেস করেনি। কিন্তু ওকে গোপন ইঞ্জেকশন দিয়ে ওর কিডনিটাকে 12টা বাজিয়ে দিয়েছে সিপিএম। আই হ্যাভ নো হেজিটেশন টু টেল ইট। এটা আপনার অভিযোগ? অভিযোগ, এটা সত্য। আমার অভিযোগ দিয়ে কী হবে? এটাই সত্য। আজিজুল্লাহও জানতেন, জানতেন না তা নয়। তবে হ্যাঁ, নকশালবাড়ির আন্দোলন তো একটা খুব ঐতিহাসিক আন্দোলন, এটা কিন্তু ভোলা যায় না। আজও তো মানে এত বই বেরোচ্ছে, এত লেখা বেরোচ্ছে, এত পর্যালোচনা হচ্ছে, তা একমাত্র কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের তাকে নিয়ে, এবং জেনুইনলি কমিউনিস্ট পার্টি। আমরা তার সান্নিধ্যে যেতে পেরেছিলাম, এটা আমাদের সৌভাগ্য। আমরা টিকতে পারিনি আমাদের মধ্যবিত্ত মানসিকতা। এখনও তো আমাদের বহু কমরেড রাজনীতি করছে। অন্ধ্রের দীপক, মাওবাদী দীপকের দেখা হয়েছিল, ও কি অপূর্ব গান গাইতো, গিটার ফিটার বাজিয়ে, ভাবতে পারবি না। তারপরে যখন পরিচয় তার একটু ঘনিষ্ঠ হলো পরের দিন, তো বললো যে তোমরা পারলে না, তোমরা পালিয়ে গেলে।
এই পালিয়ে যাওয়াটা আমাকে এখনও বেঁধে, তাই আমার কখনো কখনো মনে হয় লিখে ফেলি যে আমি পালিয়ে গেছিলাম, সেটা লিখছি। আচ্ছা, আপনি এরকম যে নকশালবাদী চিন্তাধারার কথা বলছিলেন, এরকম একটা প্রয়োজনীয় রাজনীতি করা মানুষ, আপনি এরকম আপনার যা বাড়ি দেখছি, মানে আমি বৈভবপূর্ণই বলতে পারি, তো এখান থেকে পুরো একদম বর্জুয়া ক্লাসে এই ট্রান্সফরমেশনটা কি করে হলো? যদি ডোন্ট টেক না, অফকোর্স আই ডোন্ট টেক আদারওয়াইজ, ইটস আ ফ্যাক্ট। আমি প্রোলেটেরিয়েট পলিটিক্সকে প্র্যাকটিস করেছিলাম, দ্যাট ডাজন্ট মিন যে আমি প্রোলেটেরিয়েট হয়ে গেছিলাম। আমি চারু মজুমদার নই, আমি কানু সান্যাল নই, আমি আজিজুল হক নই। হ্যাঁ, আজিজুল হককে শেষ জীবনে শুধু আমার থেকে একটা লুঙ্গি নিতেন বছরে একবার, তাতেও অনেক গালাগালি করতেন। তো এটা ওরা পারেন, আমি পারি না। আর ক্যাপিটালিজমকে না জানি না, মানে এটা আমি যতটুকু তৈরি করতে পেরেছি সেটা পুঁজি হয়েছে কি না এটা বলা খুব মুশকিল। পুঁজিবাদ তো হয়েছে, পুঁজির বিশ্বাস থেকেই তো এত কিছু করেছি। তাতে কি প্রোলেটারিয়েট বিশ্বাসটাকে বিসর্জন দিয়েছি? ইয়েস, প্র্যাকটিক্যালি ইয়েস, মেন্টালি নয়। আক্ষেপ হয়? আক্ষেপ তো হয়, আক্ষেপ তো হয়, যে কারণে আমি অন্য কোনো রাজনীতি করতে পারিনি। আমাকে সুভাষদা এত স্নেহ করতেন, আমাকে কুণাল অসম্ভব মানে, মেয়েদের কারো রাজনীতিই করতে পারিনি। একই কারণে পারিনি, কারণ আমার ওই প্রোলেটারিয়েটরা পৃথিবী চালাবে এবং তারপরে দীর্ঘকাল চীনকে দেখা চোখের ওপরে। প্রোলেটারিয়েটরা পৃথিবী চালাবে, শোষিত মানুষই শাসন করবে, এই বিশ্বাসটা তো আজও আছে, তবে খানিকটা স্বপ্নের মতো। চীনের প্রসঙ্গে আসবো, সেটা রাস্তায় যেতে যেতে। আপনি একটা রাজনৈতিক মতাদর্শের সঙ্গে লিপ্ত হলেন, তারপরে সেখানে রীতিমতো অ্যাকশন স্কোয়াডে ছিলেন, এটা জানতে পারছি। সেখান থেকে আপনার এইরকম একটা বৈভবপূর্ণ জীবন, এবং ভবিষ্যতে আপনার সন্তান যারা আছে, একটি ছেলে একটি মেয়ে, তো ব্যবসা কারা করবে, কে দেখবে? ওরা করবে না, দুজনের কেউ নয়? কেউ করবে না। ওরা দে আর হাইলি এস্টাবলিশড, আর ওদের কোনো ইন্টারেস্ট নেই বাংলায় ফিরে এসে ব্যবসা করা। দুজনেই বোম্বেতে থাকে। একজন একটা বিরাট বড় ফার্মাসিউটিক্যালের গ্লোবাল হেড, আরেকজন বিল্ডারদের সাথে আছে, অত্যন্ত সুখে আছে, ভালো আছে, ভালো কাজ করছে। সম্প্রতি বিয়ে হয়েছে আমার মেয়ে। আমি যে ব্যবসাটা করি না, এই ব্যবসাটার কোনো রেকগনিশন নেই। ধর, ভেরি সিম্পল, সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা প্রডিউসার ইজ নোন, অমুক সরকার তমুক দরকার, এসব আছে। নায়ক নায়িকারা তো ডেফিনেটলি দে আর ভেরি ইম্পর্টেন্ট। তারপরে টেকনিশিয়ানরাও খুব ইম্পর্টেন্ট। একমাত্র ইম্পর্টেন্ট নয় স্টুডিওওয়ালারা, অথচ যারা ইনফ্রাস্ট্রাকচার, তো এটা বাংলার সিস্টেম, স্টুডিওওয়ালাদের পাত্তা দিও না, কেউ দেয় না। রাজ কাপুর? হ্যাঁ, উনি বাংলার নন। আচ্ছা, আপনি বাংলার কথা বলছেন। উনি মহারাষ্ট্রে। কাপুর সাহেব যখন স্টুডিওটা করেন, তখন ভারতবর্ষে এত স্টুডিওর প্রচলনও ছিল না, এবং কাপুর সাহেব ঈশ্বরের মতো, কত ভালো নায়ক, সিনেমার ব্যাপারটা বুঝতেন। এরকম নয়, আমাদের প্রচুর স্টুডিওওয়ালা আছে, তারা স্টুডিওই চালায়, ভাড়া নেয়, তাদের দে আর ভেরি হ্যাপি, তাদের আমার মতো অশান্তি নেই। এখানে সরকার, ফেডারেশন, কর্তারা, এরা সব মুখ মুসুর এক করে দিল। আপনি এখান থেকে স্টুডিও ব্যবসা নিয়ে আপনার অনেক আক্ষেপ রয়েছে, কিন্তু চায়না কিভাবে যাওয়া হলো? এই দুটো খুব ডিফারেন্ট সাবজেক্ট। আমি চায়না আগে গেছি, স্টুডিওর ব্যবসা পরে করেছি। হ্যাঁ, মানে এই ট্রান্সফরমেশন আর শুরুটা যখন আমার জীবনে কিছু হচ্ছে না, বিয়ে করেছি, সন্তান হয়েছে, রোজগার নেই, পশ্চিমবঙ্গে কিছু করে উঠতে পারছি না, এবং তার জন্য যে মমতা সরকার দায়ী তা নয়। তখন বলে মমতা সরকার আসেওনি। এটা কবেকার কথা বলছেন? ওই সিপিএম সরকারের সময়। আচ্ছা। তো
তখন একদিন স্ত্রীকে বললাম যে চলো মাউসেতুং এর দেশটা আমি গেলে ভালো হতে পারে। আমার জীবনের সমস্ত জার্নি শুধু গাড্ডার মধ্যে দিয়ে, আমি প্লেন রাস্তায় হাঁটিনি গো। তাও সফল? সফল কিনা জানি না, না, আপনি সফল বলেই তো আজকে আপনার কাছে আমি এসেছি। গাড্ডায় পড়েছি, লড়াই টড়াই করে উঠে এসেছি। চীনে গিয়ে আমি প্রথম শুরু করলাম গিফট আইটেমের ব্যবসা। সেটা আমার কলকাতায় ছিল। কর্পোরেটদের জন্য গিফট তৈরি করতাম, মানে গিফট খুঁজে বার করতাম, স্যাম্পল আনতাম। মার্কেট কর্পোরেটের দ্বারা এবার আমার খুব ভালো টিম ছিল, একটা দারুণ টিম। সেটা কি ইন্ডিয়া আপনার মার্কেট ছিল না? ইন্ডিয়া, সারা ইন্ডিয়া দেখতো ওরা। এবং তখন আমি হোয়াইট গুডস চীনে ম্যানুফ্যাকচার করে সারা পৃথিবীতে বিক্রি করার পরিকল্পনা। সেটা কি জিনিস? টেলিভিশন, এসি ইত্যাদি ইত্যাদি। সেইটা যখন আমি নিলাম তখন আমার যারা সুরিত, মোস্তাক হোসেন বম্বেতে ছিলেন, নমস্য আমার গুরু সম, রাজেন্দ্র সোমানি, বললেন এটা করো না, এটা তোমার ব্যবসা নয়, কারণ ইয়োর কম্পিটিশন ইজ স্যামসাং, ইয়োর কম্পিটিশন এলজি, তুমি পারবে না, তুলে দেবে তোমায়। 2 বছর আমি খুব ভালো পারলাম, রোজারও করলাম। 2 বছরের পরে এক ঝটকায় আমায় ছিটকে ফেলে দিল। আবার গাড্ডায় গিয়ে বললাম। এর পুঁজি এলো কোথা থেকে? এর পুঁজি তো তখন চীনে আমি ভালো রোজগার করি গিফট আইটেমে। আচ্ছা, ওটা থেকে আপনি, কিন্তু ওই ব্যবসাটা চলছিল? হ্যাঁ, কিন্তু পুঁজিটা সাফিসিয়েন্ট নয়, সেটা বুঝলাম। যে ওই যখন একটা ধাক্কা মারলো আমি একবারে হাওয়া হয়ে গেলাম। ধাক্কাটা কিভাবে এলো? ওরা একটা পার্টিকুলার পুজোর সময় ওরা না কাউকে, কোনো দোকানদারকে ধার বাকি দেয় না ইত্যাদি ইত্যাদি, এটা ছিল ওদের প্রিন্সিপাল। আমি ধার বাকি দিতাম এবং আমি সস্তা ছিলাম, ফলে আমার বিক্রি হতো। আচ্ছা, ওরা ইন ওয়ান পার্টিকুলার পূজা সারা ভারতবর্ষে দোকানদারকে ডাম্প করে দিয়ে বলো 3 মাসে টাকা দিস যা। এখন একজন দোকানদারের পক্ষে স্যামসাং বিক্রি করা অনেক সুবিধে, এলজি বিক্রি করা অনেক সহজ, ফিনেস বিক্রি করার তুলনায়। ফলে ফিনেস হাওয়া হয়ে গেল। মানে আপনি ব্র্যান্ডটা তৈরি করতে পারেননি, ব্র্যান্ড ভ্যালুটা সেভাবে হয়নি। তখন জানতাম যে আমি ব্র্যান্ড তৈরি করেছি, আমি তো চূড়ান্ত মূর্খ। ব্র্যান্ড হয়নি ভাই, উড়ে গেছে। একটা ব্র্যান্ড তৈরি, এই যে বলে না লোক ব্র্যান্ড তৈরি, দ্য ব্র্যান্ড মাস্ট বি সাপোর্টেড বাই মানি, পুঁজি, এগেন ক্যাপিটালিজম। লেনিনের একটা খুব বিখ্যাত কথা ছিল যে তোমার একটা কারখানা থাকলে, তোমার একটা মেশিনারিজ থাকলেই হবে না, ইউ হ্যাভ টু হ্যাভ মানি টু পে ইউর লেভারেজ। তো এই যে পুঁজিবাদ নিয়ে আমাকে গালাগাল করা হয়, এখন বলা হয় প্রলেটারিয়েট প্র্যাকটিস, সেখান থেকে ক্যাপিটালিস্ট, নকশালবাদী হয়, শতদ্দূর পাই বলে আমরা নাকি সবাই মিলে আমেরিকা পালিয়ে গেছি, বলে ঠলে। কিন্তু এটা লেনিন বলে গেছেন যে টাকা ছাড়া হবে না ভাই, মানি হ্যাজ টু বি দেয়ার। তারপর রিসেশন যা ঝটকারা মারলো না, ভাবতে পারবি না। 14টা জাহাজ আমার তখন সমুদ্রে ভর্তি, মানে জাহাজ ভর্তি না, কন্টেনার ভর্তি, এক একটা জাহাজে 1টা 1.5টা 2টো করে কন্টেনার। মাঝ রাস্তায় যখন জাহাজ, তখন দাম বেড়ে গেল রিসেশনের কারণে। আমার লাভটা কি ছিল? দাম কম। আমার তো ইউএসপিটাই ছিল দাম কম। তো ওখানে ডলারের দাম বেড়ে গেল, তো আমার দাম বেড়ে গেল। রিসেশনে গিয়ে তো ডলার হ্যাজ গন টু দি ডবল অফ ইটস প্রাইস। Therefore, তখন আমাকে একটা ডিসিশন নিতে হয়েছিল, আমি তো অনেককেই বলেছি, যে whether I will fight again because it was a bigger gadda, or I'll leave it up here. আমি সিদ্ধান্তটা নিলাম I should leave it up here. ওই 14টা জাহাজের মাল ছাড়ালাম না, ফেলে দিলাম। ওই ক্যাপিটাল একেবারে ডিস্ট্রয়েড হয়ে গেল।
জ্যোতির্ময়দা, আপনার স্টুডিওতে আপনার ক্যাবিনে আসার পরে প্রথম যেটা আমার নজর কাড়লো সেটা হচ্ছে এই সত্যজিৎ রায়ের ছবি, এবং সঙ্গে কে রয়েছেন? যে ভদ্রলোক আছেন ছবিতে তার নাম মার্লেন ব্র্যান্ডো। কেমন? তিনি কলকাতা শহরে এসেছিলেন সত্যজিৎ রায়ের কাছে অভিনয়ের সুযোগ পাওয়া যায় কি না সেটা জিজ্ঞাসা করতে। আচ্ছা। মানিকদা আমাদের বলেছিলেন বড্ড বেটে, এখন তো সাংবাদিকদের কাছে মোবাইল ফোন আছে, তারা খোঁজ খবর পায় খুব তাড়াতাড়ি, আমাদের সময় ছিল না, মোবাইল আসেইনি। গ্র্যান্ড হোটেলে আমাদের একজন সুহৃদ, মূলত সুব্রতদার এজেন্সি বলতে পারি, সুব্রতদা তো সব পুলিশের মতো কাজ করতেন, সে ফোন করেছে, আমি অফিসে ফোন ধরেছি, বলছে স্যারকে দাও না দাদাকে দাও। আমি কেন? কেন মার্লেন ব্র্যান্ডো এখানে? কি বলছেন কি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বড়দা এসছে, বড়দা দেখুন তো কি বলছে। আমার কানকে বিশ্বাস করিনি আমি। শুধু ফোন করে হ্যাঁ তাহলে ওকে বলেছে বলে কি করছে? এখন তো ঘরে আছে। কত নম্বরে? 210। কার কাছে এসছে? সত্যজিৎ রায়। ঠিক আছে, প্যাক আপ, চলো মানিকদা বাড়ি হবো। কে বললেন মানিকদা আমি খুব শিওর জানি মার্লেন ব্র্যান্ডো এসছে আপনার সাথে দেখা করতে, আমার 1 গেট ছবি চাই, 1 গেট, নট মোর, আর 2টো মারবো না ক্লিক। মানিকবাবু বললেন যে দেখো ও না খুব রিজার্ভ, আর ও ছবি তুলতে চায় না, এটা আমি তোমায় সাহায্য করতে পারবো। বলে গাড়িতে উঠলাম, গ্র্যান্ড হোটেল চলো। গ্র্যান্ড গেলাম, বর্ধার সেই ওসমান নাকি ভদ্রলোকের নাম কোথায় আছে বললো 210। তো বর্ধা আমরা গিয়ে ওই লবিটায় 210-এর যে এদিকের ঘরটা এখন যেটা মিস্টার বচ্চন থাকেন, আমরা হাঁটছি, কোনো কাজ নেই, দুজনে হাঁটছি, আর বর্ধা ক্যামেরা রেডি, এরকম করে পেঁচি হাতে ধরে নিয়েছে। হঠাৎ দরজাটা খুলেছে, পাড়াস করে লাফিয়ে পড়েছি দুই। ভদ্রলোক, ভেতর থেকে এক ভদ্রলোক হাফ প্যান্ট পরা বলছেন, ডু ইউ হ্যাভ আ ম্যাচ বক্স, ডু ইউ হ্যাভ আ ম্যাচ বক্স, ম্যাচেস, ডু ইউ হ্যাভ আ ম্যাচেস। বর্দার পকেট আনতে গোটা 3 বেরোলো, ও ইয়েস আই হ্যাভ, দিল, থ্যাংক ইউ। শুধু বলেন আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ মিস্টার মার্লেন ব্র্যান্ডো। ইয়াস। গলাটা তো চিরকালই ফ্যাসফ্যাসে ছিল। I want to take a photograph of yours. This is my card. I hate these statesmen. তখন these statesmen works. Okay? I'll go to meet Mr. Satyajit Ray downstairs. You come. উনি লিফটে উঠলেন, আমরা দুজনও লিফটে উঠলাম। আমার অনেক পরে মনে হয়েছিল আর একটা গল্প যে 3 জনে গেলাম লিফটে, মিঠুনদা যায় না। মিঠুনদা নেভার ট্রাভেলস ইন 3। কেন? যায় না, এটা সুপারস্টিশন। তারপর আমরা গেলাম, মানিকদা বসে আছেন, সুরদা গিয়ে বলেন শুনুন আমি তো পাখি ধরে ফেলেছি, ছবিটা তুলবো, এবার আপনি আপত্তি করলে খুব খারাপ লাগবে। বলুন আমি আর আপত্তি করবো কী করে, তুমি তোকে ধরেই ফেলেছো। হি টুক 1 ফটোগ্রাফ। সেটাই এটা মৃত্যুর বেশ কিছুদিন আগে আমাকে বাঁধিয়ে, এত ভালো স্টুডিও বানিয়েছো, এটা দেখো। আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটা বোধহয় ধর্মতলা, 90s, 80s বা 90s, ধর্মতলা। এটা কি কোনো বিশেষত্ব রয়েছে? এগেন অমিতের তোলা ছবি, কাটছি অমিত ধর। অমিত এই ছবিটা জ্যোতিবাবুকে প্রেজেন্ট করেছিল। আচ্ছা। জ্যোতিবাবু খুব আপ্লুত হয়েছিলেন, ছবিটা দেখেও দিয়েছিলেন। তার কিছুদিন পরেই বোধহয় হোচিমিন আমাদের দেশে এলেন, জ্যোতিবাবু তাকে প্রেজেন্ট করে দিল এই ছবিটা। অমিত খুব কষ্ট পেল, আমি দিলাম আপনাকে, আপনি অন্য লোকে দিয়ে দিলেন, তো বলে আরেকটা বানিয়ে দিও। তারপরে অমিত এই ছবিটা বানায়। ছবিটা বানাতে একটু সময় লাগে, নানা কাজ, এটা অমিতের মন খারাপ সব মিলিয়ে ছবিটা যখন তৈরি হয় তখন জ্যোতিবাবু অসুস্থ হয়ে পড়েন। ও আর জ্যোতিবাবুকে যাওয়ার নেয়নি। আমার 2-1 বলেছিল তুই তো রোজ যাস, পৌঁছে দিস। না গুরু, এটা পৌঁছে দিলে তো আমার স্টুডিওতে পৌঁছে দেবো। চল তোকেই দিয়ে দিলাম, আরও একটা বানাবো দরকার হলে। আচ্ছা। আমি তো আমায় এত ভালোবাসে, আমি ছবিটা আমায় দিয়ে দিল। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম খরচা ইত্যাদি, ছাড় বন্ধুদের মধ্যে আর কিসের খরচা। একদম সাংবাদিকতা থেকে শুরু করে ব্যবসা,
তারপর চীনে যাওয়ার গল্প শুনলাম, ফিরে এসে স্টুডিও, সেটা নিয়েও আপনার একটা আক্ষেপ রয়েছে, কিন্তু আপনার যোগাযোগ, আপনার তো এই সিনেমা আমার আক্ষেপ নেই, আমার কার ওপর আক্ষেপ করবো বলতো? আক্ষেপ যে রেকগনিশন নিয়ে। না, আমাকে কে রেকগনাইজ করলো না করলো, ধর কেউ করলো না, তারপর আমি আক্ষেপ করব? আমার কারোর বিরুদ্ধে আক্ষেপ নেই। আমার আক্ষেপটা হচ্ছে যে আই হ্যাভ চুজেন আ বিজনেস উইথ লটস অফ মানি, উইথ লটস অফ ডেডিকেশন, ড্রিম, সবই হয়তো পার্টলি হয়েছে। যেটা হয়নি, যাদের জন্যে বানালাম তারা মনে করলো ইট ইজ রান অফ দ্য মিল সামথিং। কিন্তু এই যে এত যোগাযোগ, এত বন্ধুত্ব, মানুষ ভালোবাসে, বন্ধুত্ব হয়, তার সাথে এগুলোর কোনো যোগাযোগই নেই। মুম্বাইতেও তো, বলিউডেও আপনার যোগাযোগ অনেকেই ভালোবাসে, নিখিল ভালোবাসে, সুধীর আমার ইজ মাই ব্রাদার, সুধীর মিশ্র ইজ নাথিং মাই ব্রাদার, নিখিল ইজ ভেরি ভেরি ক্লোজ টু মি, মনোজ ইজ মাই ব্রাদার। একটা সময় অনিল কাপুর ওয়াজ ভেরি ভেরি ক্লোজ টু মি। আমাদের ফিল্ম ফেস্টিভ্যালও এসেছিল সরকারের, আমি এনেছিলাম। সৌরভ শুক্লা, এরা এরা মানুষ, এরা জেনুইনলি গুড পিপল। আমার কোনো ক্রেডিট নেই এটাতে। ফর্চুনেটলি প্রচুর সাঁতার কাটতে কাটতে নদীর এক কোনায় গিয়ে তুমি দেখলে অনেকগুলো ভালো লোক ছিল। আরে এদের তো দেখিনি আগে, তাদের দেখলাম। যতটুকু জীবনের বাকি আছে তাদের সঙ্গে কাটিয়ে দেবো আশা করি। এই যে আপনি যে আপনার সাফল্য, আমরা যেটাকে সাফল্য দেখছি, আপনি সেটা সাফল্য বলছেন না। আপনি ব্যর্থতার কথা বললেন, 14টা জাহাজে মাল আসছে, সেটা কোটি কোটি টাকা আপনার মানে কার্যত জলে গেল, কার্যত জলে গেল। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি আবার নতুন করে চিন্তা করলেন, নতুন করে তৈরি। তোকে এইটা করতে হলে, তোকে যদি এই ফাইটটা করতে হয় জীবনে, তাহলে তোকে জীবনে একবার নকশাল হতে হবে। আপনি এই দেশে থাকছেন, এই দেশের কর পরিকাঠামোর মধ্যে রয়েছেন, এই দেশে যদি আপনি বলছেন যে আপনি ভোট দেন না, তো আপনি গণতান্ত্রিক এই গণতন্ত্রটাকেই তো আমি বিশ্বাস করি না। কেন? এটা গণতন্ত্র নয়। কেন? এখানে কি সবাই সমান নয় তো? আমি যদি তোকে উল্টো 4টে প্রশ্ন করি, তুই একটার উত্তর দিতে পারবি না। এখানে কি ভোট হয়? এখানে ভোট করানো হয়। কোথায় গণতন্ত্র তাইলে? এই অগণতান্ত্রিক লোকগুলোর মধ্যেই আমার জীবনে কতগুলো সুস্থ সবল ভালো লোক এসছে। সেটা আমার ওই নদীর পাড়ে ওরা অপেক্ষা করছিল যারা, তাদের মধ্যে বেশ কয়েকজন। নিশ্চয়ই সুভাষ চক্রবর্তী, নিশ্চয়ই মমতা ব্যানার্জি, নিশ্চয়ই কুণাল ঘোষ, নিশ্চয়ই শ্রমিক ভট্টাচার্য, জিষ্ণু বসু, এরা ভালো মানুষ। ববি হাকিম, আবার বলা উচিত ছিল ববি হাকিম দিয়ে শুরু করা উচিত ছিল। ও যে উপকারী ছেলে, ওর থেকেই শুরু করা উচিত ছিল। আবার আপনি নিজেকে নকশাল মানসিকতা বা নকশালপন্থী বলছেন, এক নিঃশ্বাসে মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, কুণাল ঘোষ, শ্রমিক ব্যক্তিগুলোর ভট্টাচার্য, সাথে তো আমার কোনো ইসিমের ঝগড়া নেই। এরা যে কালকে বিপ্লবী হয়ে যাবে না, এই গ্যারান্টিটা কোন ভগবান এসে দিয়ে গেল? এদের প্রত্যেকের মধ্যে বিপ্লবী হওয়ার সম্ভাবনা আছে, যে কটা নাম বললাম। রাষ্ট্রের বিরুদ্ধে এই নকশালবাড়ির আন্দোলনকে আপনি কিভাবে সমর্থন করেন? কেন করব না? রাষ্ট্রই তো গুলি চালিয়েছিল প্রথম নকশালবাড়িতে, এবং জ্যোতিবাবুদের পার্টির অনুপ্রেরণায়। তখন তো বামফ্রন্ট সরকারে, এবং যাদের উপর গুলি চালিয়েছিল তারা তো বামপন্থী ছিল, তারা তো এদেরই লোক ছিল, সিপিএমেরই লোক ছিল। তারা হাতের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কা হরেকৃষ্ণ গঙ্গার তো এদের উপর গুলি চালালো। এবং একটা গল্প আছে অসমর্থিত, সে সময় জ্যোতিবাবুকে এটা থেকে দূরে রাখার জন্যে জ্যোতিবাবুকে ভিয়েনাতে একটা কনফারেন্স করতে পাঠিয়ে দিয়েছিল সিপিএম। এত বজ্জাতরা। অবশ্য জ্যোতিবাবু ফিরে এসে কোনো বিরোধিতাও করেননি। কিন্তু আপনি একজনও কংগ্রেস নেতার নাম বললেন না, বা কোনো কংগ্রেসের কাউকে দেখ, কংগ্রেসের সাথে হয়েছিল কি সেই সময় 70, 72, 74-এর সময় আমাদের তো সরাসরি ফাইট হয়েছিল। ওদের সাথে আমার কখনো খুব একটা বন্ধুত্ব হয়নি। অধীরের সাথে আমার এটা হয়েছিল, ও এতদিনে ভুলে গেছে। অধীর তখন এই বন্ধুত্বগুলোর সময় তখন আপনার এই নকশাল মানসিকতাটা মানে ছিলই না, তখন তো প্র্যাকটিসের বাইরে। আমি এমনকি সুভাষদার সঙ্গেও যখন আমার বন্ধুত্ব, তখন আমি মুখে মুখে নকশাল, কিন্তু প্র্যাকটিসের বাইরে। কিন্তু যখন নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন হচ্ছিল, তখন আমি নন্দীগ্রাম সিন্দুরে মমতাকে সমর্থন করিনি।
কারণ আজকে প্রমাণ হচ্ছে সেটা ঠিক করেছিলাম। আচ্ছা, এই বলিউডে আপনার যে যোগাযোগ, বলিউডে, হ্যাঁ। হলিউডে বলিউড, হলিউডেও আছে নিশ্চয়ই, একজন দুজনকে চিনি, হ্যাঁ। ও, মানে এই যোগাযোগটা কার কার সাথে বন্ধুত্ব রয়েছে? সুধীর, নিখিল, অনুভব। আপনি মিস্টার বচ্চনের নামও বেশ কয়েকবার নিয়েছেন। উনি আমার বন্ধু নন, না না, বন্ধু বলছি না, আমি বলছি হি যোগাযোগ। ইজ দি হায়েস্ট অফ দ্য অর্ডার। ওনার সাথে কোনো স্মৃতি আছে, মানে প্রচুর প্রচুর স্মৃতি আছে। কিছু বলুন। মিস্টার বচ্চনের সঙ্গে আমার, উনি পিকু করতে আসার সময় খুব হৃদ্যতা হয়। হৃদ্যতা তো বলবো না, ঘনিষ্ঠতা হয়। রোজই একসাথে থাকতাম। শুটিংয়ে? শুটিংয়ে যেতাম না আমি। আচ্ছা। উনিও পছন্দ করতেন না কেউ শুটিংয়ে যাক। মনোজ বাজপেয়ী পছন্দ করে না কেউ শুটিংয়ে যাক। কলকাতা আসছে শ্যুট করতে, আমার বলছে দাদা তু মাত আনা, हम रात को घर जाके खाना खा के होटल जाएगा, अगर हम खाना खाता है तो ও তো রাতে খায় না। মিস্টার বচ্চনের সঙ্গে তখন একটা খুব আলাপ ঠালাপ, অসম্ভব পণ্ডিত লোক, পড়াশোনায় পাগল। সে আমি মনে আছে একদিন ব্রেকফাস্ট খাইছিলেন, এত সামান্য খান। আমি বলেছিলাম যে স্যার हम ना आपको सारी जिंदगी ब्रेकफास्ट स्पॉन्सर कर सकता है, বলে তো दवाई नहीं कर पाएगा। ওই ব্রেকফাস্ট খাওয়ার আগে ওষুধটা খেতে খুব কম কম এ করে। হ্যাঁ, তো দাবাই স্পন্সর নেই কর পায়েগা। আমার না খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল মিঠুনদা। মিঠুনদা বিজেপি হয়ে যাওয়ার পরে হয়তো ওর কানে কেউ কিছু মেরেছে, মিঠুনদার সাথে ফোন করলে খুব কথা বলে, বল কেমন আছিস, রেকর্ডারে। কিন্তু মিঠুনদার সঙ্গে আমি বুঝতে পারি যে আমার সেই টানটা আর হয় না, মানে মিঠুনদার দিক থেকে কমপ্লিট রিফিউজাল। রূপাদির সঙ্গে বিশেষ বন্ধুত্ব আছে? হ্যাঁ, রূপা ইজ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু এরকম বন্ধু যখন রাজনীতি করে, তাও আবার বিজেপির রাজনীতি করে, পোষায় না আমার, ঝগড়া হয়। আমরা আজকাল আড্ডা মারতে বসলে আগে বলে নিই কোনো বিজেপি কোনো নকশাল নিয়ে আলোচনা হবে না, আচ্ছা, ও কি নকশালের বিরুদ্ধে বলেন? বিরুদ্ধে বলে। আচ্ছা, তাহলে ও কিন্তু হার্ডকোর বিজেপি হয়ে গেছে এখন, ও হার্ডকোর রাইটিস্ট। সেটা আমার পক্ষে মানে শত্রুর চেয়েও খারাপ, কিন্তু অল সেড এন্ড ডান ও শত্রু নয়। যেরম জ্যোতিবাবু শত্রু ছিলেন না, যেরম মমতা ব্যানার্জি শত্রু নয়, যেরম ফিরহাদ হাকিম শত্রু নয়। তার মানে আমি আমার রাজনৈতিক বিশ্বাসটাকে তো ওদের কারোর কাছে পায়ে ঠেকিয়ে আসিনি। এগুলো ব্যবসায় কোনোভাবে এফেক্ট করে না? বোধহয় করে না, বয়ে গেছে আমার। নিজে দু হাতে গুলি চালাতে পারতাম এককালে, বোম বাঁধতে পারতাম, তো কী করবে বলতো আমার। টালিগঞ্জ এই ইন্ডাস্ট্রিও তো একেবারে পুরো রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, আমাকে যেহেতু ইন্ডাস্ট্রিতে ধরে না, একদিক দিয়ে বাঁচোয়া তো, সব খারাপের একটা ভালো আছে, স্টুডিও ওনার ইন্ডাস্ট্রির কেউ হয় না। কিন্তু স্টুডিওর ব্যবসায় ওটা বোম্বাবে বাবুরা এটাকে স্বীকার করে না, কেমন? ফলে রাজনীতি খারাপ হলেও স্টুডিও ওনারের তো কিছু এসে যায় না। স্টুডিওর ব্যবসায় কোনো এফেক্ট পড়ে না? না না, সে তো বাড়ি ভাড়া দেওয়ার মতো, তো দরজা খুলি ভাড়া নাই, আবার দরজা বন্ধ করে দিই রাত্রিবেলা। কিন্তু আপনি তো শুধু ওরকম ব্যবসায়ী নয় যে বাড়ি ভাড়া দিয়ে ছেড়ে দেবো, আপনার তো রীতিমতো বিষয়টার নলেজ রয়েছে। আমার নলেজ আছে, তাতে ওদের কি এসে যায়। স্বরূপ আমাকে কয়েকবার রিকোয়েস্ট করেছে বম্বের ছবি কলকাতায় শ্যুট করা যায় কিনা। আমি স্বরূপের সঙ্গে দু একজন বিখ্যাত পরিচালকের আলাপও করিয়ে দিয়েছি। একটা দুটো ছবি বোধহয় আসছেও বেঙ্গলে। যদি খুব বেশি পলিটিক্যাল বাধা না হয় তাহলে ছবিগুলো হবে। পলিটিক্যাল বাধা আছে না, পলিটিক্যাল বাধা মানে স্বরূপের তো একটা নিজস্ব পলিসিস আছে, সেই পলিসিসগুলো তো ওদের প্রডিউসারকে মেনে নিতে হবে। আমি তোর বাড়িতে নেমন্তন্ন খেতে যাব, তুই যেখানে চটি ছাড়তে বলবি আমাদের ছাড়তে হবে ভাই, তাই না? না ভাই, আমার নাম প্রীতিময় চক্রবর্তী, আমি জুতো পরে আপনার খাটে বসবো, এটা বললে তো হবে না। তো স্বরূপের কতগুলো পলিসি আছে, সেই পলিসি যদি বম্বেওয়ালারা মেনে নেয়। মণিরত্ন একদিন শুনলাম যে ইজ ওয়ান্ডারিং টু ডু আ ফিল্ম ইন বেঙ্গল। আমার ডেকেও পাঠিয়েছিলেন, আমার মেয়ের বিয়ে ফিয়ে ঝামেলা, আমি যেতে পারিনি, যাবো। মণিরত্নম তো তারা যদি আসেন, বেঙ্গলের ভালো, বেঙ্গল সেটা চায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে স্বরূপ চায় না তা নয়, কিন্তু স্বরূপও চায়। স্বরূপ বহুবার আমায় বলেছে, দাদা একে বলে দাও, তাকে বলে দাও, অমুক আসছে তাকে বলে দাও। এটা করেছে ওর যে কোনো এফার্ট নেই, এটাও ওর বিরুদ্ধে একটা মিথ্যে কথা। ওর একটা পজিটিভ এফার্ট আছে, যেহেতু স্লাইটলি ডমিনেটেড অর
slightly engineered by so-called politics. তো ওকে পলিটিক্যালি কারেক্ট থাকতে হয়, সেটা ও মন থেকে চায় কিনা আমি বলতে পারবো না। ছোটবেলা থেকে শুনে এসেছি যে গাছে বেশি ফল ধরে সেই গাছ তত বেশি মাটির দিকে ঝুঁকে থাকে। প্রীতিময় চক্রবর্তীর সঙ্গে কথা বলে আমার সেই উপলব্ধিই হলো। B1 চ্যানেলে আমরা এরকম নানান উপলব্ধির কথা, সাফল্যের কথা এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতা থেকে কি করে ঘুরে দাঁড়িয়ে সাফল্য অর্জন করা যায় সেই কথাও জানাবো, শোনাবো, কথা বলবো বিভিন্ন কৃতি মানুষের সঙ্গে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কোনো রকম পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করুন, ইমেল করেও আমাদেরকে আপনার পরামর্শ জানাতে পারবেন। আর এই অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান।